হাদি হত্যা মামলায় পলাতক আসামি ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে বলে জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। ডিম্পি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। ডিবি প্রধান বলেন, যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির নির্দেশেই হত্যা করা হয় ওসমান হাদিকে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। গত 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায় দুই সন্ত্রাসী। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে 17 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, প্রধান আসামি ফয়সাল করিম সহ 5 জন পলাতক থাকলেও এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে 12 জনকে। এজাহার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ ইসলাম, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে জানিয়ে যুবলীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির সম্পৃক্ততা থাকার কথাও জানান এই ডিবি প্রধান। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। এদিকে এখনো ফয়সাল করিমের অবস্থান সম্পর্কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো তথ্য নেই জানিয়ে আসামির ভিডিও বার্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন শফিকুল ইসলাম। আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে ওই তারও ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা দুবাই না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল গ্রহণ করা হয়েছে। এদিন আপিল জমা দেন 122 জন প্রার্থী। এর আগে আপিল গ্রহণের প্রথম দিনে নির্বাচন কমিশনে মোট 42টি আবেদন জমা পড়ে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে 41টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে 1টি আবেদন আপিল হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল 3406টি, মনোনয়নপত্র জমা পড়েছিল 2568টি। বাছাই বৈধ হয়েছে 1842টি আর বাতিল হয়েছে 723টি মনোনয়নপত্র। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও দেশের বাইরে অ্যাপে নিবন্ধনের সময় শেষ হয়েছে। নির্বাচন কমিশন বলছে, ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন 15,33,682 জন। এর মধ্যে দেশের ভেতর থেকেই নিবন্ধন করেছেন 7,61,140 জন। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেছেন, এমন অবস্থায় নির্বাচন হওয়া নিয়ে মানুষের মধ্যে সংশয় রয়েছে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচন কমিশন বৈষম্যমূলক আচরণ করছে। নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলাদা আলাদা সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের নেতৃত্বে দুটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। এই নির্বাচনটা কি সুষ্ঠু, নিরপেক্ষ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হবে, নাকি প্রশাসনের যেই বিগত 3টা নির্বাচনে আমরা দেখে এসেছি প্রশাসনের এক ধরনের পক্ষপাতিত্ব, একতরফা আচরণ, ব্যালট পূরণ করে রাতের ভোট, এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে, একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে নির্বাচনটা হয়ে যাবে, এ ধরনের একটা শঙ্কা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে। সে বিষয়ে আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানিয়েছি
যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ। বড় দলের প্রতি কোনো ধরনের দুর্বলতা আমরা ইলেকশন কমিশনের দেখতে চাই না। যদি সে ধরনের পরিস্থিতি আমরা দেখি তাহলে আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো, প্রয়োজনে আমরা আমাদের যেই সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের রায় দেওয়ার যেই অধিকার সেটা ছিনিয়ে নিব। একটি দলকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান আশা করেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে আপিলের পর তারা প্রার্থিতা ফিরে পাবে। ক্লারিক্যাল মিস্টেক এগুলো সংশোধনযোগ্য, অতীতেও দেখেছি এগুলো সংশোধন হয়ে যেত, কিন্তু এবার এগুলো বাতিল করা হয়েছে এবং এক্ষেত্রে বৈষম্যও করা হয়েছে। কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, আবার দেখা গেল আমাদের ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয় নাই। তো এই জন্য এটা আমরা মনে করি যে এটা অনিয়ম হয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মতবিনিময় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বেলা 11টায় এই মতবিনিময় শুরু হয়ে শেষ হয় 1টায়। ঢাকা 17 আসনের 4টি থানার মধ্যে মঙ্গলবার তিনি মতবিনিময় করেন বনানী থানার নেতাকর্মীদের সঙ্গে। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সন্ধ্যা 6:30টার দিকে প্রতিনিধি দলটি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জাবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা সহ 5 অভিযোগে সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর আসামি পক্ষের শুনানি শেষ হয়েছে। আগামী 12 জানুয়ারি অভিযোগ গঠনের উপর আদেশের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য 11 জানুয়ারির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। এসএম আরিফের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার উস্কানি দেয়া সহ 5টি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি হয়। মঙ্গলবার আনিসুল হক ও সালমান এফ রহমানের অব্যাহতি চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী। ওদের যে দায়িত্ব, রুলস অফ বিজনেসের দায়িত্ব দেওয়া আছে, সেই দায়িত্বের মধ্যে তাদেরকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয় নাই যেই ক্ষমতার বলে ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি করতে পারেন অথবা তাদেরকে কোনো আদেশ দিতে পারেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই গণ অভ্যুত্থান দমন ও ছাত্র জনতাকে হত্যার ঘটনার পরিকল্পনায় আসামিদের ফোনালাপ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। যত ধরনের শয়তানি, যত ধরনের দুর্বুদ্ধি এই গণহত্যা করার জন্য, গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ রাখা, সে বলছে সার্ভার স্টেশন আমি ভিজিট করতে যাব, যে এসে বলবো এইসব ক্ষতি হয়েছে, কিন্তু আসলে তার কনভারসেশন থেকে স্পষ্ট যে ওইখানে কোনো ক্ষতি হয়নি, যেটার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি। এই দুজনের কথোপকথন এবং অন্যান্য সামগ্রিক সাক্ষ্য প্রমাণিত থেকে স্পষ্ট যে এই দুজনের সরকারের ডিসিশন মেকিংয়ে তাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এই গণহত্যা কারফিউ দিয়ে মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পরিকল্পনার সাথে তারা জড়িত ছিলেন, তারা ইনসাইট করেছেন, অ্যাবেট করেছেন, প্ল্যান করেছেন এবং সেগুলোর এক্সিকিউশনের ব্যাপারে কাজ করেছেন। এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর আদেশের দিন 12 জানুয়ারি ধার্য করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ 11 জানুয়ারি ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। মামলাটিতে আসামিসহ 2 জন করে সাক্ষীর অনুমতি পেলেও সাক্ষ্য দেবেন মোট 5 জন। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা।
প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের 16,665 জন শিক্ষার্থী নিজেদের পছন্দের ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে ভোটাধিকার প্রয়োগ করে। ভোট গ্রহণ শেষে প্রতিটি কেন্দ্র থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স নেওয়া হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে। ভোট গণনা শেষ হলে ফলাফল ঘোষণা করা হবে। জানা গেছে এই নির্বাচনে মোট ভোট পড়েছে 65%। এছাড়া নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ভোট পড়েছে 77%। আরো জানাচ্ছেন মিফতা গালিব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত ছাত্র সংসদ নির্বাচন। তৎকালীন জগন্নাথ কলেজ থাকাকালে 1987 সালে সর্বশেষ নির্বাচন হলেও বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পাওয়ার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এই ছাত্র সংসদ নির্বাচন। ভোট দিলাম 21টা, তারপরে হল সংসদে ভোট দিলাম, তারপরে ভোট দিয়ে এসে অনেক ভালো লাগছে। আমাদের স্টুডেন্টরা যেহেতু আমাদের প্রতিনিধিত্ব করবে, আমি আশা করছি তারা আমাদের হয়ে যেহেতু আমাদের প্রার্থিতা করছে, ভালো কিছু করবে। রাজনৈতিক দলের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, এই দ্বন্দ্বটা তাদের সবসময় এটা যাতে বজায় থাকে। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। সবকিছু ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নাই, একদম সবকিছু পারফেক্ট। আমরা সবাই প্যানেল দেখে না, যোগ্য প্রার্থী দেখে ভোট দিব। আমি যে প্যানেলে দিব, এখন আমার ইচ্ছা যে ওই প্যানেলটা সুষ্ঠুভাবে কাজ করলে হবে, যে দলই হোক। ছাত্র সংসদের যারা প্রার্থীরা যদি নির্বাচিত হয়, তাদের মাধ্যমে আমরা সহজে আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবো। প্রশাসন থেকে আমাদের যে চাওয়াগুলো আছে, চাওয়াগুলো তারা এনে দিবে। তবে প্রশাসনের দুর্বলতা, অভিযোগ, পাল্টা অভিযোগ থাকলেও সার্বিক নির্বাচন নিয়ে আশাবাদী ছাত্র নেতারা। অনেক এজেন্ট, অনেক টিচাররা যারা বললাম বিশেষ একটি দলের বিশেষ একটা ইঞ্জিনিয়ারিং নির্বাচনের সাথে যারা জড়িত, যারা বিশেষ প্রেসক্রিপশনে চলে, তাদের মতাদর্শে যারা আছেন ওনারা পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা চাচ্ছি সব দলের মতের লোকেরা তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুক। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যারা প্রকৃতপক্ষে কাজ করবে তাদেরকে বাছাই করবে। এই দুইটা প্যানেলের এবং এই দুইটা রাজনৈতিক দলের আসলে প্রতিযোগিতা চলছে, প্রশাসনকে কে কার দিকে টেনে নিয়ে যাবে। অভিযোগ পাল্টা অভিযোগের মুখে সংবাদ সম্মেলন করে বিভিন্ন প্যানেল। যে ভোটার লিস্ট দিয়েছে, ভোটার লিস্টের অপোজিট পাশে তারা তাদের প্যানেলের সকল প্রার্থীর নাম এবং ব্যালট নাম্বার সেখানে দেওয়া রয়েছে। আমাদের যে ভাইরা স্লিপ দিচ্ছিলেন, একাধিক ভাই বোনদেরকে হেনস্থা করা, আমাদের নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা। এটি দেখার পরপরই যখন আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম, অন্যান্যদের সাথে কথা বললাম, তারা বলছেন এরা এগুলো নিয়ে এসছে এবং আমরা সেটা জব্দ করেছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল, ছাত্র শিবিরের অদম্য জবিয়ান ঐক্য এবং বাম জোটের মাওলানা ভাসানের জোট সহ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে রাজধানী সহ সারা দেশে দিনকে দিন লাগামহীনভাবে বেড়েই চলেছে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম। খুচরা বিক্রেতারা বলছেন, আমদানি কমে যাওয়ায় দেশে আবারও দেখা দিয়েছে এলপিজি গ্যাসের তীব্র সংকট। ফলে প্রয়োজনে রান্নাবান্না নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবহারকারীরা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। জ্বালানি গ্যাস কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক প্রয়োজনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রয়োজনীয় সেই জ্বালানি গ্যাসের সংকট এখন সবখানে। এমনিতেই রাজধানীতে তিতাস গ্যাসের নেই পর্যাপ্ত সরবরাহ, তার উপর সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট যেন নগরবাসীর কাছে মরার উপর খাড়ার ঘা। নগরবাসীর অনেকেই এলপিজির উপর নির্ভরশীল, আর তাই বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট থাকায় মানুষের মাঝে বিরাজ করছে এক ধরনের হাহাকার। এদিকে গ্রাহক পর্যায়ে চাহিদা থাকলেও খুচরা দোকানে মিলছে না প্রয়োজনীয় গ্যাস, ফলে দোকানে দোকানে ঘুরছেন গ্রাহকরা। আগে 1500 টাকা ছিল, এখন 2200 টাকা। কিভাবে সাধারণ মানুষ কিভাবে চলবো? 12 কেজি সিলিন্ডারে 2000 টাকা দাম চাই আর কি। নগরীর কোথাও কোথাও গ্যাসের মজুদ থাকায় কেউ কেউ বাধ্য হয়ে সেটি আবার সংগ্রহ করছেন নির্ধারিত দামের চেয়ে 700-800 টাকা বেশি দরে। গ্যাসের দামই 1700-1800, আর এই জায়গা ধরেন 2300 এভারেজ পড়ছে, গ্যাস মিলে পড়ছে। নগরীতে গ্যাসের তীব্র এই সংকটের কারণে কেউ কেউ আবার চরম দুর্ভোগের শিকার হয়ে বাসাবাড়ির খাবার হোটেল রেস্তোরাঁ থেকেই সেরে ফেলছেন। বাসায় গ্যাসের প্রচুর সংকট, 3 দিন যাবত বাসায় গ্যাস নেই, এজন্য সকালে নাস্তাটা এখান থেকে করার জন্য বাচ্চাকে নিয়ে আসছে আর কি। দেশে হঠাৎ করে জ্বালানি গ্যাস সংকটের কারণ হিসাবে প্রয়োজনীয় সরবরাহ না থাকার কারণকে দুষছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ। জাহাজ কোম্পানির উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিছে, হঠাৎ করে এখন এলপিজি আমদানিকারক কোম্পানিগুলো এখন আর এই জাহাজ পাচ্ছে না, এলপিজি আনতে পারতেছে না। বাংলাদেশে পর্যাপ্ত গ্যাস মজুদ নাই, না থাকার কারণে যে সংকট, আপনি তো জানেন বিমান দুর্ঘটনার সময় আমরা উত্তরা কি দেখলাম, 30 টাকার পানি 600 টাকা কিনতে হয়েছে। এখন এই সিন্ডিকেট এভাবে সৃষ্টি হয়ে গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থেমে নেই ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের নিয়মিত অভিযান। এখন থেকে 1306 টাকা বিক্রি করতে হবে। আর এই ধারাবাহিকতায় কৃত্রিম সংকটকারী গ্যাস প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের দেওয়া হচ্ছে জরিমানা ও দোকান সিলগালার মতো শাস্তি। প্রাইসিস থাকলেও কিন্তু মূল্য বেশি নেওয়া অযৌক্তিক। মূল্য যেহেতু সরকার দাম নির্ধারণ করে দেয়, এখানে মূল্য বেশি নেওয়ার সুযোগ নেই। সরেজমিনে যত আমরা মনিটরিং করছি, এক্ষেত্রে আপনার অনিয়ম পেলে আমরা জরিমানা করছি। আজকে আমরা এখানে বড় একটা ডিলার পেয়েছি, যে ডিলার পর্যায়ে 1800-1900 টাকা বা 1600 টাকা এই দামে বিক্রি করছে। তো এই জন্য আমরা আজকে এখানে দুইটা প্রতিষ্ঠানকে আমরা একটাকে 50,000 আর একটাকে 20,000 টাকা জরিমানা করেছি। সিলিন্ডার গ্যাসের এই অস্থিরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বাজার ব্যবস্থার চরম ব্যর্থতা এবং শক্তিশালী সিন্ডিকেটের কারসাজি। ভোক্তারা বলছেন, যারা বিকল্প জ্বালানি ব্যবহারের সামর্থ্য রাখে না, তাদের জীবনের উপর কেন বারবার এই বিপর্যয় নেমে আসবে। আর তাই এই অবস্থা থেকে উত্তরণে কর্তৃপক্ষের যথাযথ নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সবাই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। কোনো সংকট নেই, তারপরে উদ্দেশ্যমূলকভাবে সিন্ডিকেট করে যারা সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, মুদ্রাস্ফীতি কিছুটা বাড়লেও অর্থনীতিতে তেমন প্রভাব পড়বে না। মোস্তাফিজ আইপিএল ও টি-20 বিশ্বকাপ ইস্যুতে অর্থনীতি বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের সাথে কোনো প্রভাব পড়বে না বলেও জানান অর্থ উপদেষ্টা। রাকিব হাসানের আরেকটি রিপোর্ট। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির। তিনি জানান, উদ্দেশ্যমূলকভাবে সিন্ডিকেট করে যারা দাম বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে। পরে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ কথা বলেন মুস্তাফিজ প্রসঙ্গে। তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান উত্তেজনার কোনো প্রভাব পড়বে না দেশের অর্থনীতিতে। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই, এটা আপনি স্বীকার করবেন। শুরুটা বাংলাদেশ, এটা স্পোর্টস, তাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি, তাই না? আর আমাদের যে কোনো স্পোর্টসে অ্যাম্বাসেডার যেমন, অতএব এটা তো একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই। অতএব সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার একটা কারণে সেটা তো খুব আনফর্চুনেট। এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো, সেটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কারোর জন্য ভালো। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক, আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হোক। বৈঠকে রোজায় ভোজ্য তেলের সংকট ঠেকাতে 1,35,00,000 লিটার সয়াবিন তেল এবং 10,000 মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদনের কথাও জানান অর্থ উপদেষ্টা। সয়াবিন তেলের আমরা অর্ডার দিয়েছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। গবেষণা জাহাজ ফ্রিজ অফ নানসিন কর্তৃক সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেমের উপর পরিচালিত জরিপ ও গবেষণা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে সংক্রান্ত কমিটি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী ও মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। অধ্যাপক সাইদুর রহমান আজকের বৈঠকে গবেষণা সংক্রান্ত তথ্য উপাত্ত তুলে ধরেন। তিনি জানান, নতুন 65 প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব এই গবেষণায় পাওয়া গেছে। 2018 সালের এক গবেষণার সাথে তুলনায় দেখা গেছে গভীর সমুদ্রে বড় বড় মাছ কমে যাচ্ছে, স্বল্প গভীরে সমুদ্রে আশঙ্কাজনকভাবে মাছ কমছে। দেশের 10 জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার রাজধানীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জুবায়ের রহমানের রিপোর্ট। দেশের 10 জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সেই সঙ্গে মধ্যরাত পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সকাল 6টায় চুয়াডাঙ্গায় বাতাসের আর্দ্রতা ছিল 93%। বাতাসের তীব্রতার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। কয়েকদিন ধরে সিরাজগঞ্জ জেলায় সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে তীব্র শীতে কাঁপছে যমুনাপাড়ের এই জেলা। মঙ্গলবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। কনকনে ঠান্ডায় নিম্ন আয়ের মানুষ কাজ করতে পারছে না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়োবৃদ্ধরা। বাঘাবাড়ী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া কর্মকর্তা আসাদুর রহমান জানান, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমে রাজশাহীতে নেমে এসেছে 7 ডিগ্রিতে। এতে করে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শুরু হয়েছে শৈত্যপ্রবাহের প্রভাব, সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভোর 6টায় রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর ফলে জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে আগের দিনের তুলনায় একদিনেই তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 100%। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে দাঁড়ায় মাত্র 600 মিটার। ঠান্ডার যেটা আমার গাড়ি চালানোর মুশকিল হয়ে গেছে, এত পরিমাণ ঠান্ডা, তারপরে লোকজন নাই, বাড়ি থেকে তো বাড়ানোই যাচ্ছে না, খুব সমস্যা। আর সূর্য থাকলে তো তাপ নাই, সূর্য তো উঠছেই না। কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গত কয়েকদিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। অন্যদিকে কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। শুরুতেই বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ডিজিটাল অ্যাডভার্টাইজিং খাতের সক্ষমতা আরও উন্নত করতে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ AAB এবং আলেফ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আলেফ বাংলাদেশ, গুগল ও টিকটক সহ বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল অথরাইজড কমার্শিয়াল পার্টনার হিসেবে কাজ করছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দেশের ডিজিটাল অ্যাডভার্টাইজিং ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্যে স্ট্রাকচার্ড ট্রেনিং, এথিক্যাল স্ট্যান্ডার্ড অনুসরণ, লিডারশিপ ডেভেলপমেন্ট এবং স্থানীয় এজেন্সিগুলোর গ্লোবাল এক্সপোজার নিশ্চিত করা হবে। রাজধানীতে অনাড়ম্বর এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিনিধিদের উপস্থিতিতে এই সমঝোতা স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে AAB'র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সানাউল্লাহ আরেফিন, সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন এবং যুগ্ম সম্পাদক MA মারুফ। আলেফের পক্ষে উপস্থিত ছিলেন আলেফ গ্রুপ ইনকর্পোরেটেডের বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর এহসানুল হক এবং প্রতিষ্ঠানটির পার্টনার ডিরেক্টর বাংলাদেশ ও শ্রীলঙ্কা আহসানুর রহমান। NIR এর হাত ধরে শুরু হোক নিরাপদ বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর একটি 5 তারকা হোটেলের সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে সম্প্রতি কার্যকর হওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NIR ব্যবস্থার দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব, ভোক্তা সুবিধা এবং দেশের মোবাইল ফোন ইকোসিস্টেমে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জানান, মোবাইল ফোন শিল্পে দীর্ঘদিনের অনিয়ম কমানো এবং সুশৃঙ্খল বাজার ব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়তা করবে এই উদ্যোগ। পাশাপাশি অবৈধ ফোনের ব্যবহার কমে আসবে। এই খাত থেকে আরও বেশি রাজস্ব পাবে সরকার বলে জানান তারা। কক্সবাজারে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের বার্ষিক বিজনেস কনফারেন্স উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের হোটেল সি প্যালেস প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া।
সৈকত পরিচ্ছন্নতা ও পণ্যের প্রদর্শনী র্যালি শেষে পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধিতে হামদর্দের কর্মীরা সমুদ্র সৈকতে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এছাড়া র্যালিতে হামদর্দের জনপ্রিয় ফ্রুট সিরাপ, আমরুপালি সহ বিভিন্ন পণ্যের দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় প্রদর্শনী সবার নজর কাড়ে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক বিপণন অধ্যাপক কামরুন নাহার হারুন। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বার্ষিক কনফারেন্সে আগত প্রতিনিধিরা র্যালিতে অংশগ্রহণ করেন। এখানে আমরা আসলে নিতে আসি, প্রকৃতির হাওয়া নিতে আসি সমুদ্র থেকে। আমাদের লক্ষ্য সবাইকে আসলে জানান দেওয়া যে আমরা ময়লা করবো না, আমরা নিজেরা পরিষ্কার থাকবো, আশেপাশে পরিবেশ পরিষ্কার। প্রবাসী সংবাদ। মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুরুষ শাখা বিএনপির উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া পুরুষ শাখার বিএনপি সভাপতি মোহাম্মদ মানিক, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আমিনুল ইসলাম রতন, আনোয়ার হোসেন সেলিম, জসিমউদ্দিন, তালেব মোল্লা, আলী খান জুয়েল। উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মাসুম, জিয়াউর রহমান, মোহাম্মদ ইসলাম ও মোহাম্মদ রাসেল, নূর হোসেন, মোহাম্মদ রহিম, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ জহিরুল ইসলাম, সোহেল রানা, মাঝি মিরাজ, কেএম সবুজ, মোহাম্মদ রাশেদ সহ স্থানীয় নেতাকর্মীরা। দোয়া বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের আল ফতেহ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্যারিস 18 এর একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজান সরকার। প্রতিনিধি বাদল পাল জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হেলাল উদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল চেয়ারম্যান সাইদ আহমদ, বিশেষ বক্তা কানুনুর রশিদ, বিশেষ অতিথি সালেহ আহমদ, হাজি কাউসার আহমদ, খায়রুল আমিন খসরু, জবরুল ইসলাম, জাহিনুর রহমান সবুজ, আব্দুর রহমান, পারভেজ রশিদ খান প্রমুখ। অনুষ্ঠান শুরুতে ৭১-এর মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজ দুলায়েত হোসেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ ফ্রান্স এবং সামাজিকভাবে বিশেষ অবদান রাখার জন্য সাবেক প্যানেল চেয়ারম্যান সাইদ আহমদ এবং খায়রুল আমিন খসরু এবং সেরা বিজনেস কানুন রশিদকে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।